অনেকেই এটাকে বলার চেষ্টা করে যে আমরা তো 133টার মধ্যে অধিকাংশ মানে মোর দেন 100 আমরা তো এটা বাস্তবায়ন করেছি, খুব অল্প সংখ্যক আমরা বাতিলের জন্য সুপারিশ করেছি, তাতে আহামরি কি এরকম অশুদ্ধ হয়ে গেল? আসলে দেখেন, এই যে 10টা বা 20টা বা 19টা বাতিলের জন্য বিএনপি সরকার সুপারিশ করেছে, তার একটাকে যদি এক পাল্লায় রাখেন আর বাকি মোর দেন 100 কে যদি এক পাল্লায় রাখেন, এই একটার পাল্লাটা বেশি ভারী হবে। এখন যেই মানবাধিকার কমিশন বা গুম বিষয়ক যে বিলটি বলা হচ্ছে যে বিএনপি নাকচ করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, জিনিসটা সেরকম না, নতুন করে আনা হবে। বিএনপি যদি না আনবেটাকে? কারণ বিএনপিরই তো কর্মীরা এটার ভিকটিম। তো বিএনপি যদি সেটা না করে, তো বিএনপির কর্মীদের সাথে অন্যায় করে। আমরা যখন সরকারে থাকি, এক একজন আমরা সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠি, আর যখন এই বিরোধী দলের চেয়ারে যাই, রাজনীতির মাঠে নেমে যাই, তখন আমরা সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমন্ত্রণ সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে আমাদের প্রতিদিনকার আলোচনায়, এবং এই আলোচনায় আমরা যুক্ত করবার চেষ্টা করি দুজন অতিথিকে যারা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আজকের নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিক থেকে ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আছেন ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আমন্ত্রণ আপনাদের দুইজনকেই। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি, টিআইবি বলছে সরকার পেছনে হচ্ছে। একটু পত্রিকার পাতা থেকে শিরোনাম সহ একটু খবর পড়ে শোনাতে চাই দুজনকেই। বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হটার ইঙ্গিত দিচ্ছে বলেছেন ইফতেখারুজ্জামান। ক্ষমতাসীন বিএনপি সরকার মোটা দাগে বিচার বিভাগ স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই পেছনে হটার ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ব্যারিস্টার ইজাজ, আপনার কাছেই শুরুতে আসতে চাই। যেই অবস্থার শিকার বিএনপি নিজেই, যেই গুম খুন অথবা যেই সিচুয়েশনে পড়ে বিএনপিকে লম্বা সময় ধরে রাজনীতি থেকে নানা ধরনের অবস্থায় পড়তে হয়েছে, সেই একই বিষয় নিয়ে এখন যখন কথা হচ্ছে বিএনপি পিছিয়ে হচ্ছে কিনা, এই প্রশ্ন দিয়ে শুরু করব আপনার কাছে, আর সংযুক্ত প্রশ্ন রাখবো কিছুক্ষণ পরে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা ও সহ-আলোচকদের শুভেচ্ছা ও সালাম। টিআইবি রিপোর্ট করেছে বিএনপি পিছিয়ে যাচ্ছে, আবার পত্রিকায় একটা রিপোর্ট আসছে যে ওই আমাদের জুডিশিয়ারির যে সেক্রেটারিয়েট করার কথা, সেটা হওয়ার আগেই সিন্ডিকেটের হাতে চলে আসছে। সো পত্রিকা, টিআইবি রিপোর্ট অনেক সময় অনেক কিছু বলে, বাস্তব কথাই বলে তাদের আঙ্গিকে, সেটা ফেলে দেওয়ার মতো না। কিন্তু একই সঙ্গে সরকার বা সরকারের মধ্যে যারা থাকে তাদেরকে যদি বিশ্বাস করেন এবং তারা যেই কথা বলে সেটাও ফেলে দেওয়ার মতো না। আপনি এই কথার প্রসঙ্গে যেটা বললেন যে গুম খুন, মানবাধিকার কমিশন ইত্যাদি আইনের বেলায় পিছু হচ্ছে এবং বিএনপি এই গুম খুনের মাঝে দিয়েই 17 বছর রাজনীতি করেছে, হ্যাঁ, একদমই ন্যায্য কথা, সত্য কথা। প্রায় 60 লক্ষর মতো মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। এর মধ্যে গুম হয়েছে প্রচুর, 700-র মতো গুম হয়েছে। এর মধ্যে মেজরিটি হচ্ছে বিএনপির রাজনৈতিক নেতা ও কর্মী। এই কারণে আমি মনে করি যে বিএনপির এই বিষয়ে পিছু হাঁটার কিছু নেই। তাহলে এত আলোচনা, সমালোচনা, বিরোধী দলের যুক্তি, টিআইবি রিপোর্ট, এগুলো নিয়েও তাহলে হ্যাঁ, না, আলোচনা সমালোচনা তো হবেই, এটাই গণতন্ত্রের ধারা, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কথা হচ্ছে যে আমি অনেক সময় বলি যে তর্ক, বিতর্ক, কুতর্ক, অতর্ক, তো এখন কিছু কিছু সময় অন্যভাবে যদি কেউ না নেয়, এটা অনেক সময় হয় কি, রাজনীতিতে আমরা একটা কথা বলে থাকি যে যেভাবে একটা রেলিভেন্ট নিজেকে রাখা, তো নিজেকে রেলিভেন্ট রাখতে গিয়ে অনেক সময় বিতর্ক করতে গিয়ে অনেক সময় কুতর্ক বা অতর্ক করে ফেলি। এখন যেই মানবাধিকার কমিশন বা গুম বিষয়ক যে বিলটি বলা হচ্ছে যে বিএনপি নাকচ করে দিচ্ছে, ফেলে দিচ্ছে, জিনিসটা সেরকম না, নতুন করে আনা হবে। বিএনপি যদি না আনবেটাকে? কারণ বিএনপিরই তো কর্মীরা এটার আপনার ভিকটিম। সো বিএনপি যদি সেটা না করে, তো বিএনপির কর্মীদের সাথে অন্যায় করবে। তো সেটা না আনার কোনো কারণ নেই। বিএনপি জিনিসটাকে আরও মজবুত, শক্ত করে এবং আরও ত্রুটিপূর্ণ, মানে
ত্রুটি বিচ্যুতি না রেখে আইনটাকে আরো মজবুত করে নিয়ে আসবে, এটাই আমি বিশ্বাস করি এবং এটা কিন্তু করবে। সেক্ষেত্রে বিচারক নিয়োগ প্রক্রিয়া যদি আবারও নির্বাহী নিয়ন্ত্রণে ফিরে যায় তাহলে স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে, কাজের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে? দেখেন, যে আইনটা হয়েছিল বিচারক নিয়োগের, সেই আইনটাতে যেরকম আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে যেসব জিনিস বা যেসব শর্ত বা যেসব নিয়োগের ক্ষেত্রে যেসব কথা বলা হয়েছে, আমার নিজের কাছেই মনে হচ্ছে কিছুটা ন্যায্য না। তার কারণটা হচ্ছে, যদি আইনজীবীদের মধ্যে থেকে আমি আমার স্মরণ শক্তি থেকে বলছি, ইফ মাই মেমোরি সার্ভস মি কারেক্টলি, যদি আইনজীবীদের থেকে বিচারক নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে 20টার মতো মামলা পরিচালনা করেছেন এরকম দেখাতে হবে। আপনি কি মামলা ড্রাফট করেছেন এরকম 10টা না 15টার মতো আপনাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এবং ইত্যাদি। বিচার আচারের বিষয়ে আপনার পাবলিকেশনস দেখাতে হবে, আপনার কোনো লিখিত পাবলিকেশনস আছে কিনা। অন্যদিকে আপনার জুডিশিয়ারি থেকে যদি কাউকে আনা হয়, তার বেলায় 5টা রায় দিলেই হয়ে যাচ্ছে। এই জায়গাটাই আমি বলতে চাই যে এটা আসলে ন্যায্য হয় না। কারণ আপনি যেই বিচারককে 5টা রায় দিয়ে আপনি হাইকোর্টে আনবেন নিম্ন আদালত থেকে, আসলে সেই বিচারকের অ্যাপয়েন্টমেন্ট জুডিশিয়ারিতে হয়েছেই তো বিচার করার জন্য। তার বিচারটা কতটুকু মানে ম্যাজিস্ট্রেট কোর্টে হোক বা নিম্ন আদালতের জুডিশিয়ারি থেকে উচ্চ আদালতে এসে পুঙ্খানুপুঙ্খানু সেটা বহাল রয়েছে বা আদৌ ওটা কালারফুল বা কালারেবল এক্সারসাইজ করে জাজমেন্টটা হয়েছে কিনা, সেটা আগে আপনাদের বিচার করা উচিত। কিন্তু আপনারা বিচার করছেন আইনজীবীদের কি আছে না আছে। তো সেই জায়গাটাতে আমি নিজেই মনে করি যে একটা বৈষম্য আছে। কারণ বিচারকদেরকে যখন আপনি উচ্চ আদালতে আনবেন, তাদেরকে আরও কঠিনভাবে দেখে নিয়ে আসতে হবে। আর বিশেষ করে আমাদের দেশের যে পরিস্থিতি, সেখান থেকে আমার মনে হয় ওইটা আরও বেশি আলোচনা করে, বেশি করে। কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে যে টেন্ডেন্সিটা আমার কাছে মনে হয়েছে যে আইনজীবীদের মধ্যে থেকে বিচারক নেওয়ার যেই ইচ্ছাটা, প্রয়াসটা ওইটা কম। বিচারকদেরকে থেকে যেখানে ওখানে ইচ্ছাটা বেশি এবং তাদেরকে সুযোগটাও বেশি করে দেওয়া হচ্ছে এবং তাদের জন্য জিনিসটা যেখানে আরো কঠোর করা উচিত, যেহেতু ওনারা শুরু থেকেই বিচার করছেন, ওনাদের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে সেইটা পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই না করে, ওনারা কতটুকু যোগ্যতা সম্পূর্ণভাবে হাইকোর্টে বিচার করতে পারবেন সেটা পুঙ্খানুপুঙ্খানু যাচাই বাছাই না করে, এবং আইনজীবীরা বিচারক হতে গেলে কি করতে হবে সেই জায়গাটাই মনে করেন ন্যায্যতার সঙ্গে হচ্ছে না। এটা আমি ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। ফারুক হোসেন বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন আপনার সহ আলোচক, সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আপনি দিবেন। একই সাথে বলতে চাই, এই যে সিস্টেম পরিবর্তনের যে কথা বলা হচ্ছে, এই সিস্টেম পরিবর্তনের কনক্রিট মডেল কি হতে পারে, এটা নিয়ে ভেবেছেন কিনা? অর্থাৎ কি মডেলে গেলে সেটা সিস্টেম আসলেই পরিবর্তন হবে বলে ধরা হবে? এক, আর এই যে বিচার প্রক্রিয়া নিয়োগ নিয়ে যে কথা বললাম, বিরোধী দল কি মনে করে এটার মানে যৌক্তিকতা কতখানি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, সরকারি দল বা বিরোধী দল কে কি মনে করে, এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ কি মনে করে এবং জনগণের আসলে এক্সপেকটেশনটা কোন জায়গায়, জনগণের প্রত্যাশাটা কি, ডিমান্ডটা কি, আকাঙ্ক্ষাটা কি। ভেরি ইন্টারেস্টিং। আপনি দেখেন, এই যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দীর্ঘ প্রায় 2 বছরের মতো একটি ইন্টারিম পিরিয়ড আমরা পার করলাম। এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলো নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক অনেক কিছু রয়েছে। আমি বলবো না যে তারা যে সকল সিদ্ধান্ত নিয়েছে সবগুলো একবারে ধোয়া তুলসী পাতা, সবগুলোই অ্যাপ্লিকেবল, সবগুলোই জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ, এটা আমি বলবো না। তবে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সবগুলোই একবারে খারাপ, দেশের সাথে সঙ্গতিপূর্ণ না ইত্যাদি, এটাও ভাববার কোনো কারণ নেই। আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন তাদের টাইম ফ্রেমের মধ্যে। তার মধ্যে বিএনপি ইতিমধ্যে প্রায় 21টি অধ্যাদেশ বাতিলের জন্য সুপারিশ করেছে। 10টি অধ্যাদেশের নাম যদি আমি বলি, আপনি খেয়াল করবেন। 1 নম্বরে তারা রেখেছেন গণভোট অধ্যাদেশ, নাম্বার 2 জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, নাম্বার 3 গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, নাম্বার 4 পুলিশ কমিশন অধ্যাদেশ, নাম্বার 5 সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নাম্বার 6 দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, নাম্বার 7 সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, নাম্বার 8 তথ্য অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, নাম্বার 9 মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ, নাম্বার 10 ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এখন অনেকেই এটাকে বলার চেষ্টা করে যে আমরা তো 133টার মধ্যে অধিকাংশ মানে মোর দেন 100 আমরা তো এটা বাস্তবায়ন করেছি, খুব অল্প সংখ্যক আমরা বাতিলের জন্য সুপারিশ করেছি, তাতে আহামরি কি এরকম অশুদ্ধ হয়ে গেল? আসলে দেখেন, এই যে 10টা বা 20টা বা 19টা বাতিলের জন্য বিএনপি সরকার সুপারিশ করেছে, তার একটাকে যদি এক পাল্লায় রাখেন আর বাকি মোর দেন 100কে যদি এক পাল্লায় রাখেন, এই একটার পাল্লাটা বেশি ভারী হবে।
এই যে আজকে গুমের কথা আমরা বলছি না, আপনি নিজেও নিয়ে আসলেন বিএনপির সেই ধরেন যে আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা মনে করি বাংলাদেশপন্থী নেতা এম ইলিয়াস আলী, সবাই চিনেন, সে নিজেও গুম হয়েছে। আমাদের আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও গুমের শিকার, তিনি গুমের শিকার হয়ে তাকে ভারতে ফেলে রাখা হয়েছিল, তারপরে সেখান থেকে উদ্ধার করে তারপরের কাহিনী হিস্ট্রি আমরা সবাই জানি। কিন্তু তো বিএনপি যে বিষয়গুলো আসলে তারা একেবারে যে বাতিল করতে চায় বিষয়টা তা নয়, এটা না, তারা সংশোধনের একটা চারটির কথা বলেছে যে পরবর্তীতে সংশোধিত আকারে এগুলো আমরা আইনে পরিণত করব অধিকতর পর্যালোচনার মধ্য দিয়ে, বাকিগুলো একবারেই তারা বাতিলের জন্য সুপারিশ করেছে। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল, এটা কেন করলো? আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে যুগান্তকারী সিদ্ধান্তটাই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা। কারণ বিগত 54 বছর আমরা এই বাংলাদেশের ইতিহাসে কি দেখেছি যে অধস্তন আদালত সবসময় সরকারের নিয়ন্ত্রণে তারা রেখেছে। কেন? যাতে বিচার ব্যবস্থাকে তারা নিজেদের মতো ব্যবহার করতে পারে। এটা আমাদের একবারে মানে 1971 পরবর্তী সময় এতটাই ভিক্টিমাইজ হয়েছে আমরা এই মানে আইনটার কারণে, প্রত্যেকটা সময়ই আমরা কিন্তু এই কথাগুলো বলে আসছি। যখন যে বা যারাই ক্ষমতায় থাকে তারা বেমালুম এই জিনিসটা ভুলে যায়। এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমরা যখন সরকারে থাকি এক একজন আমরা সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠি, আর যখন এই বিরোধী দলে চেয়ারে যাই, রাজনীতির মাঠে নেমে যাই, তখন আমরা সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমরা আসলে আমাদের অবস্থান অনুযায়ী পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনের দিকে তাকাতে চাই না। এই জন্যই আজকে এই কথাগুলো বারবার আসছে যে বিএনপি সবচাইতে গুমের শিকার, সবচাইতে নির্যাতন জুলুমের শিকার, সেই বিএনপি কিভাবে এই অধ্যাদেশ বাতিলের জন্য সুপারিশ করে আমার তো বুঝে আসে না। তাদের বড় বড় নেতারা এই গুমের শিকার হয়েছেন, তাদের অসংখ্য নেতা গুম, ক্রসফায়ার, এমন কোনো নির্যাতন নিজে শিকার হন নাই। তারা কি আবারও এরকম কালচার বাংলাদেশে ফিরে আসুক এটা চান? নিশ্চয়ই চান না। যদি না চেয়ে থাকেন তাহলে কেন তারা এই অধ্যাদেশগুলো বাতিলের জন্য সুপারিশ করেছেন? আই ডোন্ট নো। এই প্রত্যেকটা কথা এখানে চলে আসছে। আমি 10টার কথা বললাম, কোনটাকে আপনি ফেলে দিবেন? আপনি নিজেই বলেন, একটা বিষয় আপনি এখানে বলতে পারবেন না যে এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। পুলিশ কমিশন অধ্যাদেশ এটা বাতিলের কি প্রয়োজন ছিল? এই পুলিশ বাহিনী বিগত 15 বছর কিভাবে বিএনপির উপরে জুলুম নির্যাতন চালিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারের অন্যায় অর্ডার পালন করতে গিয়ে। বিএনপি তো নিজে ভিক্টিমাইজ। তারা জানে না যে আমরা একটা নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে সমাবেশ ডাকলাম, কারণ এই সমাবেশ ডাকার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে অসাংবিধানিক উপায়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী আমার এই মিটিংয়ে মিছিলে এসে গুলি চালিয়েছে। সেই বিএনপি যদি আজকে এই পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের সুপারিশ করে, অত্যন্ত দুঃখজনক। জি, ধন্যবাদ। আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে ফারুক হোসেন। ব্যারিস্টার ইজাজ কবির, আপনি আইনের লোক, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। এই যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে পারা বা না পারা, এই ক্ষেত্রে সবচেয়ে বাধা আসলে কোথায়? রাজনীতি নাকি আমলাতন্ত্র? আর সংযুক্ত প্রশ্ন আপনার সহ আলোচক করলেন, বিচার ব্যবস্থাকে কি বিএনপি আসলে নিজেও কুক্ষিগত করে সেই সুবিধা নিতে চায় কিনা? দেখেন, আপনার খেয়াল আছে কিনা জানি না, 10 ট্রাক অস্ত্রর ব্যাপারে অতীতে কথা উঠেছিল এবং সেটার দায়ভার বিএনপির ঘাড়ে দেওয়া হয়েছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা আমি সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই, এই 10 ট্রাক অস্ত্রটা কিন্তু ধরা পড়েছিল বিএনপির সরকারের আমলেই। কিন্তু তারপরেও রাজনৈতিক কারণে যে কোনোভাবে হোক কূটকৌশল এই দোষটা এবং দায়টা কিন্তু বিএনপির ঘাড়েই এসেছে, যে বিএনপি নাকি এটার সঙ্গে জড়িত। কিন্তু বিএনপির আমলে 10টা ট্রাক ধরা পড়েছে। তো এখন যেই ধরনের রাজনৈতিক সমালোচনা এবং তর্ক হচ্ছে বিএনপির পার্লামেন্টের এই কথাবার্তা, আইন পাশ না পাশ করা নিয়ে, আমার সমালোচক খুব ভালোই বলেছেন, এটা সত্য যে বিচার বিভাগ স্বাধীন না থাকলে কি হয় বিএনপির চেয়ে বেশি আর কেউ বলতে পারবে না। পুলিশের আপনার পরিবর্তন না করলে, মানে এই অবস্থায় যদি বর্তমানে পুলিশ থাকে, বিএনপির চেয়ে বেশি আর কেউ বলতে পারবে না। কিন্তু কথা হচ্ছে কেন উনি জানেন না, আমিও ডিটেলস জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এই আইন আনা হবে, এই আইন করা হবে। কারণ এইটাই যদি না করা হয় তাহলে আমরা যে সংস্কার, রিফর্ম বলেন, সংশোধনী বলেন, যে ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকারে আসছে, পার্লামেন্টে আসছে, এটা যদি না করা হয় জনগণের সাথে প্রতারণা করা হবে, নিজেদের দলের কর্মীদের সঙ্গে প্রতারণা। আর গুম প্রতিরোধ অধ্যাদেশ যে স্থগিত রাখা, এটা আপনি আসলে কিভাবে দেখছেন নিজে ব্যক্তিগতভাবে? এটা কি রাজনৈতিক কম্প্রোমাইজ নাকি? না, মোটেও না রাজনৈতিক কম্প্রোমাইজ না। এখানে আমার কাছে যেটা মনে হয় যে একটা
টেকনিক্যাল কমপ্লিকেশনস থাকতে পারে। আমার সমালোচক যেটা বলছেন যে কেন আইনটা পাশ করা হচ্ছে না, আইনটা এখন পাশ করতে হলে পার্লামেন্টের মাধ্যমে, এটাকে আমরা লিগ্যাল ভাষায় বলি র্যাটিফিকেশন। র্যাটিফিকেশনটা যদি করে ফেলি ত্রুটি সহ, তাহলে আমাকে পরবর্তীতে আবার পার্লামেন্টের প্রসিজিওর মেনে কি ত্রুটি আছে এই আইনে? না, যেই ত্রুটি করা হয়, আছে, আচ্ছা। যেই ত্রুটি আছে বা যেটাই সহমত না, এবং বা যেটাতে বিএনপি ঐক্যমত কমিশনকে ডিসেন্ট দিয়ে রেখেছিল, সবকিছু মিলিয়ে দিলে যদি বিএনপি যেটা মনে করছে যে এখানে এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি না বা এটা থাকা উচিত না বা যে কারণেই হোক, তো সেটা পাশ করে সেটা যদি আবার অ্যামেন্ডমেন্ট আনতে যায়, সেটার আবার লঙ্গার প্রসিজিওর অ্যান্ড দেয়ার ক্যান বি আ মোর লিগাল ডিবেট অ্যান্ড আর্গুমেন্ট অন দ্যাট। সো এর চেয়ে বেটার হচ্ছে র্যাটিফিকেশন না করে এটাকে নতুন করে আবার এনে বিএনপি নিজে ড্রাফট করে বা সরকার পার্লামেন্টে আবার আলোচনার মাধ্যমে নতুন করে ড্রাফট করে নিয়ে, যেটা আমাদের আইনমন্ত্রী আজকে বললেন যে আরও কঠোরভাবে সুন্দরভাবে যেন কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে বের না হয়ে যেতে পারে। যেরকম ধরেন মানবাধিকার কমিশনের সঙ্গে আপনার মানবাধিকার কমিশন আইনের সঙ্গে আপনার এই যে গুমের একটা আইন থাকতে হবে, আইসিটি অ্যাক্টের একটা মানে সিমলেস ওয়েবের মতো আইনটা থাকতে হবে। তো সেই জায়গাটাতে নিশ্চয়ই ওনারা কোথাও মনে করছেন যে যেখানে মানে জিনিসটা সামঞ্জস্য নয়, সেই জায়গাতে সামঞ্জস্যটা আনার কারণে যদি ওনারা মনে করেন যেটা করবেন, এটা করতেই পারেন এবং এটা নিয়ে অনেকে কথা বলতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এসেন্সটা বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পাশ না করলেই মানে যেটা বাতিল এবং ভবিষ্যতে হবে না, এটা এরকম কোনো কিছু না এবং এরকম কোনো কিছু বলা হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতির পর আবার আলোচনায় আসবো। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, সরাসরি সম্প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন রাখতে পারেন। বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, সেই সঙ্গে আছেন ফারুক হোসেন। আলোচনায় আমরা তাদের সঙ্গে যুক্ত ছিলাম। আলোচনার বিষয় আজ টিআইবি বলছে সরকার পেছনে হচ্ছে। আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ব্যাংক খাতের শীর্ষ খেলাপিদের নাম প্রকাশ করেছেন এবং তাদের ঋণের পরিমাণ এবং এসব প্রতিষ্ঠানের মালিক কারা তাও প্রকাশ করেছেন। তা এখনো প্রকাশ করা হয়নি, করবেন বলেছেন। সেই জায়গায় আমরা দেখলাম যে সাবেক বিভিন্ন প্রতিষ্ঠানের নাম সহ বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট ঋণ খেলাপির পরিমাণের টাকার কথা উল্লেখ করা হয়েছে। টাকার পরিমাণ হচ্ছে 11,117 কোটি 31 লাখ টাকা। এই যে সংসদে এখন ঋণ খেলাপিদের তালিকা অথবা কারা এই কোম্পানির সাথে জড়িত বা স্বার্থ সংশ্লিষ্ট যারাই জড়িত তাদের নিয়ে কথা বলা হচ্ছে, এই পুরো বিষয়টিকে এখন আসলে কিভাবে সমাধান করা সম্ভব? যেই সময় আসলে আমরা আইন নিয়ে কথা বলছিলাম, আমরা দুদকের সামনে কাজের পরিধি কী হবে সেগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে সরকার সামাল দিবে বলে মনে করেন? দেখেন, এগুলা হচ্ছে একেবারে রিয়েলিস্টিক বাস্তব প্রবলেম। এগুলাই প্রথমে আলোচনা সমালোচনার মাধ্যমে এগুলাই নিয়ন্ত্রণে আনা উচিত, ভবিষ্যতে যেন না হয়, এবং অতীতে যা হয়ে গেছে এগুলা যেন যেই টাকাগুলি লন্ডার্ড হয়েছে এগুলো যেন ফেরত আনা হয়। এবং আমার যতটুকু মনে পড়ে যে এই পত্রপত্রিকা পড়ে দেখলাম যে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে যে লন্ডার্ড মানিগুলি ফেরত আনা হবে। এটা সম্পূর্ণভাবে অস্বীকারযোগ্য যে অতীতে টাকা পাচার হয়েছে। আমরা প্রধানমন্ত্রী মানে বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখেই শুনেছি যে উনি স্বয়ং নিজেই বলেছিলেন যে ওনার পিয়নের কত কোটি টাকা আছে। সো একটা পিয়নের যে কত কোটি টাকা আছে, তারপরে পিকে হালদারের কথা আমাদের মনে আছে, তারপরে আমাদের এই যে ক্যাসিনো সম্রাট, আমরা জানি যে অতীতে অনেক টাকা লন্ডার্ড হয়েছে। এর মধ্যে এখন যেটা বের হলো যে সেটা হচ্ছে শুধু ব্যবসায়ীদের, যারা লেজিট ব্যবসার নামে আপনার অর্থ পাচার করেছে এবং তাদের সংশ্লিষ্ট, তারা অনেকে সাবেক এমপি ছিলেন এবং তাদের আর্থিক প্রতিষ্ঠান যেগুলা করেছে। এবং আমি মনে করি সরকার যে এই তথ্যগুলি প্রকাশ করেছে, দিস ইটসেলফ ইজ এ পজিটিভ অ্যাক্ট। এটাকে নেগেটিভভাবে দেখার কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, টাকা যেটা পাচার হয়ে গেছে এটা আনার জন্যে অবশ্যই সময়ের ব্যাপার। এই সরকারের বয়স এখনও 45 দিন হয়নি এবং আমরা সরকারের থেকে আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আবার 17 বছর পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, একটা প্রাণবন্ত পার্লামেন্ট পেয়েছি, যে হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার যে আমরা অনেক কিছু আশা প্রত্যাশা করতেই পারি। কিন্তু আমি মনে করি যে একটু যদি সময় দেওয়া যায়
আমার মনে হয় আমরা বেশ পজিটিভ রেজাল্ট দেখব। জি, ধন্যবাদ আপনাকে। ফারুক হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, যখন আসলে দুদক অডিট ব্যবস্থা নিয়ে টিআইবি সমালোচনা করছে, পুরো বাংলাদেশের এখন যেই বিচার বিভাগ, আইনের শাসন, এই সব কিছু নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন ঋণ খেলাপিদের এই নাম প্রকাশ বা টাকা ফিরিয়ে আনা, এই বিষয়টি আসলে কিভাবে সামাল দিতে পারবে সরকার? কতখানি আশাবাদী আপনারা? আমি মনে করি মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক সময় নিত্য নতুন ইস্যু সামনে আনা হতো, বিগত সময়ে আমরা এটা দেখেছি। তো বর্তমান সময়েও এই প্রবণতা শুরু হয়েছে কিনা, এই প্রশ্নটি আপনার প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আজকে সামনে চলে আসছে। যেমন বিগত সময় আমরা দেখতাম যে হঠাৎ করে আন্দোলন হলে এই আন্দোলনের মোড়টাকে কীভাবে ঘোরানো যায়, কীভাবে নতুন একটা ইস্যু এনে এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়া যায়, এরকম প্রবণতা অতীতে বারবার আসছে আমাদের সামনে রাজনৈতিক বাস্তবতায়। তো এখন যেহেতু আমরা একটা নতুন কাঠামোগত বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা শুরু করেছি, আমাদের নবগঠিত পার্লামেন্টে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, নতুন নতুন আইন কিভাবে প্রণয়ন করা যায়, তৈরি করা যায়, বিগত সময়ের যে আমাদের অর্ডিন্যান্সগুলো এগুলো কিভাবে রেটিফাই করা যায়, বিস্তর আলোচনা হচ্ছে এবং জনগণও খুব ইতিবাচকভাবে এই আলোচনাগুলোকে অ্যাকসেপ্ট করছে, আপনারা সবাই জানেন। তো এরকম একটা মোমেন্টে হঠাৎ করে আপনি এই ঋণ খেলাপিদের নামের তালিকা কিভাবে এগুলো আমরা ব্যাক নিয়ে আসবো, এই আলোচনাটা ঢোকার কারণটা কি? এটা যে এখনই করতে হবে, নট নেসেসারি। আপনার প্রয়োজনটা কি আগে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এটাই যে আপনি এমন একটা কাঠামো তৈরি করবেন যে কাঠামোর মধ্যে কেউ একবার ঢুকলে ও আর কোনোদিন টাকা পাচার করতে পারবে না, মানি লন্ডারিং করতে পারবে না। গুরুত্বপূর্ণ বিষয় তো নো নো, এটার চাইতে অতীব জরুরি হচ্ছে আমার গণভোট, এটার চাইতে অতীব জরুরি হচ্ছে আমার জুলাই সনদ, এটার চাইতে অতীব জরুরি হচ্ছে আমার সুপ্রিম কোর্ট সচিবালয়, এটার চাইতে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে গুম অধ্যাদেশ, পুলিশ কমিশন, আর পুরো সার্বিক বৈশ্বিক পরিস্থিতি। না এটা গুরুত্বপূর্ণ, আমি বলছি যে গুরুত্বপূর্ণ না, আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে কোনটা আপনার জন্য বেশি জরুরি এই মুহূর্তে। যেমন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমাদের জ্বালানি সংকট, এটা কি কেউ আমরা অস্বীকার করতে পারবো? কিন্তু আপনি দেখেন অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, অতীতে যেভাবে একটা প্রবণতা আমরা দেখেছি যে এক মিনিস্টার এক এক রকম বক্তব্য দিয়ে জনগণ একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে, এখনো তাই হচ্ছে। কোন মিনিস্টার বলছেন যে আমাদের 1 মাসের রিজার্ভ আছে, আবার কোন মিনিস্টার বলছেন 3 মাস। কালকে আমি দেখলাম একজন মিনিস্টার বলেছেন যে আমাদের 3 মাসের রিজার্ভ আছে। ভাই এত অ্যাডভান্স কেন? আপনি এত অ্যাডভান্স হয় না, এই অ্যাডভান্সগুলোই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমরা বলতে চাই এই মুহূর্তে আমাদের অত্যন্ত জরুরি যে সকল আলোচনা ইতিমধ্যে পার্লামেন্টে শুরু হয়েছে এগুলো রিজলভ করা, এগুলো সমাধানে আসা। কিন্তু এই বিষয়টি নিয়ে, ঋণ খেলাপিদের বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ জানতে চেয়েছিলেন, সে কারণেই প্রশ্ন। না এটা আমি বলছি না, জানতে চেয়েছেন, উত্তর দিয়েছেন, দ্যাটস ফাইন, এটা নিয়ে তো আমাদের বিতর্কের কিছু নাই। আমি আসলে বলতে চাই, আপনি বলছিলেন মোড় ঘুরিয়ে দেওয়ার কথা, এগুলো অতীত হয়েছে তো। এখন এটা নিয়ে যদি আপনি আগামী একটা সেশনে রেখে দেন, মনে করেন যে পার্লামেন্টে এটা নিয়ে এখন 2 ঘন্টা একটা আলোচনা হবে, অত্যন্ত দুঃখজনক। নো, ওটার চাইতে গুরুত্বপূর্ণ এগুলো। আপনি আগে আমাদের কাঠামোটা তৈরি করেন, যেমন আমরা গ্রামে গঞ্জে। তাহলে কি এটাও আমরা বলতে পারি যে হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন রেখেছেন এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশ্ন রাখবার মতো? অফকোর্স এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর এই প্রশ্নটি করা উচিত হয় নাই। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন করা দরকার ছিল যে আমরা গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটাকে আমরা আগে বাস্তবায়ন করি, কিভাবে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো সেই কাঠামোটা রেডি করি। ওই কাঠামো রেডি করতে পারলে ভবিষ্যতে কেউ আর অ্যাসালাম হয়ে উঠতে পারবে না, ভবিষ্যতে কেউ আর ওই ঋণ খেলাপের মানে তার নাম খাতায় উঠবে এই সুযোগটাই পাবে না। যখন আপনি ওই সুযোগটাই রাখবেন না, সে ভবিষ্যতে এই সুযোগটা পাবে না। বরঞ্চ এদিকে আমাদের মুভ করা দরকার। তারপরে ধীরে ধীরে আমরা যে সকল টাকা ইতিমধ্যে পাচার হয়েছে এগুলো ব্যাক নিয়ে আসবো। তবে এখানে তো আরো কথার মধ্যে কথা আছে না, এখানে তো এরকমও কথা আছে যে যারা ঋণ খেলাপি, যারা ইতিমধ্যে লিস্টেড, এরা কারা, এদের কারা প্রোটেকশন দিচ্ছে। এই যে অ্যাসালামের কথা বলা হলো, 20 জন 20টা আপনার শিল্প প্রতিষ্ঠানের নাম পার্লামেন্টে আজকে লিস্টে মানে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 11টা অ্যাসালাম গ্রুপ। এই অ্যাসালাম গ্রুপ কোথাকার? চট্টগ্রামে। এই অ্যাসালাম গ্রুপে কারা লিড দিচ্ছে, কারা প্রোটেকশন দিচ্ছে, তাদের সেই ওডেল সম্পদ কারা পাহারা দিচ্ছে, এটা তো আমরা সবাই জানি। সুতরাং আসলে আপনি নিজে ধরেন যে পাহারা দেবেন তাদেরকে, তাদের যাতে ক্ষতি না হয়, আবার নিজেরাই বলবেন যে তাদের বিচার হোক, এটা তো আসলে সম্ভব না কোনোভাবে। বরঞ্চ আপনারা যদি আসলে সমাধান করতে চান স্ট্রিক্টলি করেন। জি, 11,000 কবির আজ ধন্যবাদ আপনাকে। আজ বিরোধী দলীয় নেতা বলেছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশকে ফ্যাসিবাদের দিকে আবারও নিয়ে যাচ্ছে বিএনপি। তার এই মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখেন? ইলেকশনের আগেই বলা হয়েছিল যে বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, সরকার হয়ে ফ্যাসিস্ট হয়ে যাবে। অবশ্যই ইলেকশনের আগে বলাই মুশকিল ছিল যে কে সরকারে আসবে, যদি একটা ধারণা ছিল যে ওয়েটিং হিসেবে বিএনপি সরকার গঠন করবে। কিন্তু এই যে বিএনপির গায়ে একটা ফ্যাসিজমের তকমা লাগানো, এটা একটা পলিটিক্যাল রেটরিক আমি মনে করি। তার কারণটা হচ্ছে যে বিএনপি যে সরকার গঠন করবে এটা মোটামুটি মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের সকল জনগণই
এটা তাদের মাথায় ছিল। এবং জামাতে ইসলাম যে কতটুকু আসবে বা কতটুকু বিরোধী দলে থাকবে এটাও সবারই ধারণা ছিল। জামাতে ইসলাম সরকার গঠন করতে পারবে না, এনসিপি স্বয়ং সাথে নিয়েও, বিএনপি আসার কথা। সেই জায়গা থেকে তারা আগেই প্রিভেন্টিভ মেজার্স নিয়েছিল। এখন সেটা সরকারে এসে তারা বলার চেষ্টা করছে যে বিএনপি ফ্যাসিজমের দিকে এগুচ্ছে। এখন ইন্টারেস্টিং হলো যে জামাতে ইসলাম, এনসিপি ওনারা জ্বালাই বলেন যে আমার সহ-আলোচকের ভাই এবং ওনার দলের যিনি প্রধান ছিলেন উনি তো ভিপি হয়েছিলেন, ফ্যাসিস্টকে আম্মাও ডেকেছেন। তো ৪৫ দিনও হয়নি এখনো এই সরকারকে ফ্যাসিস্ট বলা বা ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের প্রথম অধিবেশন এখনো শেষ হয়নি। জি, একদিকে ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হচ্ছে, সেটা যদি মোড় ঘোরানোর জন্য হয়, তাহলে যদি নামটা প্রকাশ না করতো তাহলে সেটা আবার উনি বলতেন যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে। এখন প্রকাশ করার পর উনি আবার বলছেন যে কারা প্রোটেকশন দিচ্ছে ওনারা জানেন, তাহলে বলেন, বা সেটার বিরুদ্ধে আপনারা পার্লামেন্টে কথা বলেন, বা আপনি এরা অ্যাকশনে যান, প্রমাণ নিয়ে কথা বলেন। কিন্তু পলিটিক্যাল রেটরিক্স টকশোতে এসে জানেন কিন্তু বলবেন না, এটা আসলে মানানসই না। আমরা দেখি বিরতির পর ওনার কাছ থেকে সরাসরি উত্তর নিতে পারি কিনা। দর্শক, নতুন বাংলাদেশে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আরও একবার আমন্ত্রণ, দর্শক নতুন বাংলাদেশ দেখছেন। দুজন অতিথিকে নিয়ে আলোচনার বিষয় আজকে ঠিক করেছি আমরা। টিআইবি বলছে সরকার পেছনে হচ্ছে। ফারুক হোসেন, একটু ছোট করেই আপনার কাছে জানতে চাই, পত্রিকার কিছু শিরোনাম আপনাকে পড়ে শোনাবো। গণভোটের রায় না মানলে সরকার অবৈধ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বরাতে বলা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক, সরকার রাজনীতিকে সমান গুরুত্ব দিবে, বিএনপি বলেছে। 11 দলের ঐক্যের হুঁশিয়ারি, সংসদ না হলে রাজপথে ফয়সালা। নির্বাচনের পর ওয়াদা ভুলে গিয়েছে বিএনপি, বলেছে জামায়াত। আর এদিকে আরও একটি শিরোনাম আজকের, সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন এই কথা। যে কথা আপনার সহ আলোচক বারবার বলছিলেন, এই সরকারের বয়স এখনও ৪৫ দিনও হয়নি, এখনই রাজপথে নামা, সংসদ না হলে রাজপথ, অথবা আরও একটি গণঅভ্যুত্থানের যেই প্রস্তুতি শুরু হবে বলা হচ্ছে, এগুলো আসলে দেশের জন্য কতখানি ইতিবাচক সিদ্ধান্ত হবে? আসলে এই মুহূর্তে আমরা তো কখনোই প্রত্যাশা করি নাই, এটা আসলে আমাদের এক্সপেকটেশনের জায়গাতেও ছিল না যে এখনই রাজপথে আন্দোলন সংগ্রাম হবে। কারণ বিগত 1.5 বছরই আমরা এত আন্দোলনের মুখোমুখি হয়েছি রাজপথে, যে ঢাকা শহরের মানুষ ত্যক্ত বিরক্ত এসব আন্দোলন দেখতে দেখতে। তা আমাদের একটা স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে অন্তত একটা বছর সরকারি দল বিরোধী দল একে অপরের পরিপূরক হয়ে তারা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করবে এবং দেশটাকে একটা সুন্দর কাঠামোর দিকে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা আসলে আমরা তা দেখতে পাচ্ছি না, ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। এখন রাজপথে যে আন্দোলন শুরু হওয়ার হুমকি দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা যতটা তারা তাদের জায়গা থেকে উদ্যোগ নিচ্ছে তার পেছনে সরকারও অনেকাংশে দায়ী। কারণ যে সকল জনগণের প্রত্যাশা পূরণের কথা ছিল পার্লামেন্টে আলোচনা সাপেক্ষে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই যে গণভোটের কথা বললেন, আজকে আমি দেখলাম পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি নিজেও বলেছেন যে রাজনীতির মাঠে যদি গুণগত পরিবর্তন নিয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হবে। এটা কিন্তু কে বলেছেন? রুলিং পার্টির রানিং মিনিস্টার। তো সেই জায়গা থেকে আজকে গণভোটের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমার পিতামাতার মধ্য দিয়ে আমার জন্ম হয়েছে, এখন জন্মের পরে আমি যদি আমার পিতামাতাকে ভুলে যাই, অস্বীকার করি, তাহলে আমার আসলে পরিচয়টা কি এটা আপনারা সবাই জানেন। ঠিক একইভাবে যে গণভোট এবং জাতীয় নির্বাচন যে আইন থেকে এসেছে, ঠিক একই জায়গা থেকে আজকে আমি একটাকে বৈধ বলছি আর একটাকে অবৈধ বলছি, বা ওই জিনিসটাকে অস্বীকার করছি। ধন্যবাদ আপনাকে। সময় একদম কম। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, একই প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে এখন সরকারের বয়স ৪৫ও হয়নি, এখনই আসলে নানা দিক ধরে থেকে এই ধরনের রাজনৈতিক বার্তা যখন আসে, সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছায়? দেখেন, আমি আপনার প্রশ্নটা একটু ভিন্নভাবে উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে যে এখন যেটা দেখতে পাচ্ছি বিরোধী দলের আচরণ থেকে, এবং কি পার্লামেন্টেও এবং টক শোতেও এবং বিভিন্ন জায়গায় প্রায় মনে হচ্ছে যে সুশীলরাও যেভাবে কথা বলছেন, সব জায়গাতে মনে হচ্ছে যে একটা ডিকটেট করার একটা জায়গা, এক্ষুনি এটা হচ্ছেন না কেন, এটা করছেন না কেন, জিনিসটা সেরকম। বাস্তবতা সেই জায়গায় না, আপনি বললেই এখন হয়ে যাবে না, সব কিছু একটা প্রসেস আছে। জুলাই সনদ বলেন, বলেন, আমি একটু পিছের থেকে আসি। এই যে দেখেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 2022 সালে আমাদের ম্যাডাম দিয়ে গেছে। না রাখেন, এটা রাষ্ট্র কাঠামো মেরামত, হ্যাঁ 31 দফা, হ্যাঁ আচ্ছা। তারপরে নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ, বিএনপির প্রস্তাব। তারপরে এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের এই যে 31 দফা, তারপরে আপনার আসছে জুলাই সনদ, এবং এই সব কিছু ধারণ করে আসছে আমাদের প্রথম দফাটা কি ভাই? রাষ্ট্রীয় সংস্কার
জানি এখন প্রথম সময় দফাটা নাই বলেন। এটা নিয়ে আলাপ করার, কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন এক্ষুনি এটা না, না, সম্ভব এক্ষুনি না। বলছি না, মানে সব 31 কিছুর দফার একটা প্রথম প্রশ্ন আছে। আপনার বাবা মা বিয়ে করলেই আপনি এক্ষুনি জন্মায় যাবেন না, একটু সময় লাগবে। মানে 31 দফার প্রথম দফা বললাম তো, আপনার বাবা মা বিয়ে করলেই আপনি এক্ষুনি জন্মায় যাবেন না, একটু সময় লাগবে। পরিচয়টা তো অস্বীকার করবেন না। হ্যাঁ, না, পরিচয়টা পরিচয়টা অস্বীকার অস্বীকার হবে। অস্বীকারই তো গণভোট, করছেন। গণভোট আপনার জুলাই অধ্যাদেশ দেখবেন, জুলাই অধ্যাদেশের যদি আপনি আসেন এখানে দেখেন, মানে আমি বলি আদেশের কথাই বলি, গণভোট অনুষ্ঠানে এখানে কি বলছে, এই আদেশ জারির অব্যাহতি পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হইবে। আচ্ছা, আপনি গণভোট আপনি বলতে যাচ্ছেন এই আদেশের অনুযায়ী হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন কোন আদেশের অধীনে হয়েছে এটা আপনি বলেন। জি। আমি বলছি সংবিধানের অধীনে। সংবিধান অনুযায়ী এটা কত নম্বর আর্টিকেল আছে? জি, ধন্যবাদ সংবিধানে আপনাদের election দুজনকে, নাই। ধন্যবাদ। তো আমরা কোথায় আছে? আলোচনার তাহলে একদম কোথায় নাই? সেটা আপনি বলেন না। সারা জীবন আমি কোথায়, দেখা- সারা জীবন ইলেকশন করলেন ফারুক কেমনে? হোসেন, 91 ইলেকশন হলো আপনি কেমনে? 96 ইলেকশন হলো কেমনে? আপনি কি 120 আরে ঠিক ভাই, কথা বলছেন? কুতর্ক অতর্ক বাংলাদেশ করেন না। সংবিধানের 123 নং আর্টিকেলে যে কুতর্ক নির্বাচনের কথা অতর্ক বলছে, করেন না, নির্বাচনী শেষ নির্বাচন না হয়। পর্যায়ে এসে কুতর্ক অতর্ক করেন না, এইগুলা ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ সময় দেন। আপনাদের দুজনকে। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা, দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আরো নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। একই সময়ে সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।